2 বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগলা থেকে রাস্তা চলে গেল সিধুরানীর দিকে। চলি সেই রাস্তা ধরি। রাঁধুনি বামুনির চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই, অবিচারে চাকরিটা গেল। হিচুড়ি করিনি আমি। কে করেছে আমি জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজেরডাঙ্গা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তায় এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নেমে পড়লাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি পেলাম। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময়ে কোনো বনের ফলও নেই, চোখেতে পড়ল না যেদিকে চাই। এমন সময় বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারবেন? বুড়ো লোকটি বলল, বসো, স্নান করে নি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গল ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকেই বুড়ো বলল, আমার নাম নিবারণ চক্রবর্তী। এই বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলের ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমি একাই থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ায় ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে। 12 ভূতে খায়। তুমি এখানেই থাকবে। আমি সবিস্ময়ে বললাম, থাকতে পারি? তা কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন আছি আমি এখানে, সে কদিন এখানে রাঁধো, দুজনেই খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতেই লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলেন তখন। খাওয়া দাওয়া পরে আমাকে একটা পুরনো মাদুর, একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথে হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেওয়াল দেখতে পেলাম, আর তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বলল, তা চা করতে জানো? একটু চা করো দেখি। ইরে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পরে বলল, ভাত চড়িয়ে দাও, সরু আতপ চাল আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। ঠিক আছে, তাই করছি।
তা তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে। আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বাড়ি, উপরে নিচে বোধ হয় 14-15টা ঘর, এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরের তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ওমুড়ো 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙের গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি 10 হাত দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমার মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আবার একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বলল, ঝিঙে পেলে? আজ্ঞে হ্যাঁ, অনেক ঝিঙে হয়েছে। আরও একজনকে তুলছিল। নিবারণ বিস্ময় সুরে বলল, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল। বলল, কোথায় বউ? চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নাই। ওই বউ? ওই তো ওখানেই ছিল, ওই ঝোপটার কাছে। যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়া গায়ের বউছি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকতেই পারে, তবে তাতে খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছে, কাল যখন কলকাতা চলে যাবেন তখন বুনো ঝিঙে কে পাহারা দেবে? রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললেন। বললেন, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? আমি তো তোমায় বলেছিলাম আলো নিয়ে যেতে, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না, কি তাতে দোষ হলো? বুড়োটি খিটখিটে ধরনের, বিনা আলোতেই যখন আমি সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি? বুড়ো বলল, না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আজ্ঞে নিশ্চয়। রাত্রিরে শুয়ে আছে, উপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে কলকাতা যাবে, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে, কিন্তু এত রাতে! বাবা, কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে চলে গেল। বেলা 9টার মধ্যে
আমি ডাল ভাত আর চিংড়ি ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার করে বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারিও আছে। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। তোমার নিজের বাড়ি ভেবে দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। ও, আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বলল, কত লোকে ভাঙচি দেবে, কারো কথায় কান দিও না যেন। বাড়ির দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফুল ফুলরি তুমিই খাবে। 2টো ঘর খোলা রইলো তোমার জন্য। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ি, বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো আছে, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় আধমন খানেক সরু আতপ চাল আছে। গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে হঠাৎ পড়ল। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকানের খোঁজে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাখানার ভিতরে! আর এদের যেখানে বাড়ি, তার সীমানায় কি কোনো লোকজন নেই? জঙ্গল ভেঙে সরু পথ ধরে 8 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? এখানে আছি নিবারণ চক্রবর্তীর বাড়িতে। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা কোশ্মিন কালে ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি। ও বড় ভয়ঙ্কর বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধানে থেকো। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলার বাড়িখানা দেখে আমার বুকের ভিতরটা ছ্যাঁক করে উঠল। সত্যি, বাড়িখানা কীরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। ওই রকম ওর চেহারা কেন? ও কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মন দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয়। দেখানোর কথাবার্তা, গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাবু? চক্রবর্তী বুড়ো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিয়ে না। ও কিছু না, গাছপালা ফল ফুলারি গায়ের লোকজন চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলায় ঝিঙে চুরি করতে এসেছিল। অনেক দিন এমন আরামে থাকেনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগতাম। এত বড় বাড়ি, আমিই মালিক, কারো কিছু বলার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরে বারান্দায় কেউ উঠলে জল পড়ে। বেশ মোটা ধারের জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমান মোটা ধারে।
উপরে সিঁড়ির দরজা তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গেছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় নেই। এ জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধ হয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গিয়েছিলেন উপরের বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়েছে? নিশ্চয়ই তাই। তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুমে জড়িয়ে এলো। অনেক রাতে একবার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ এসেছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘড়ি ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি! জানালার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, কুল হবার নয়। আমি তক্ষুনি উঠে গিয়ে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউ যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এতক্ষণে। না, কোনো ফুলের সুবাস নয়। এই কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও কে? পাক বেয়ে খানিক আগেই চলে গিয়েছে। সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস, কিন্তু কোনো দিকে নেই তো। সে গেল কোথায়? সেই রাতে সেই পর্যন্ত কতক্ষণ পরে এসে ঘরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ঘুম থেকে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজে কর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারি আবাদ করব এই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা ওখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এই কষ্ট হতো না। কথা বলবার মতো একটা লোকও নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দায় অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দলিয়ে উঠল হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছু নাই। নিচে জানালা যেমন বন্ধ তেমন। হাসির লহর থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশের দল উপরে আড্ডা বেঁধেছে? উপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ছোলা। আমার ভয় হয়নি, কেননা চারিদিকে সূর্যের আলো। সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধ হয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। গাভী দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে হাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। আমার বাড়ি, আমার ঝিঙের লতা। মালিক হওয়ার একটা আলাদাই মাদকতা আছে। তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম উপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে। টুথ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোকজন কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেই আমি ওদের কথাবার্তা শুনে যেন মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজন গলা যে এরকম শোনা যায়, ঠিক সেই রকম। হয়তো সবটাই আমার মনের ভুল। মনে সেই সব ভাব হয়েছিল, হাসি শুনে তারই ফল। এরপর 9 দিন কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় মানুষ, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বুঝালো ওসব কিছু না। কি শুনতে কি শুনেছি? বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর
বেশ সেরে উঠল। খায় দায়, শুধু ঘুমায়, কাজকর্ম কিছুই নেই। কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকম অবসাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে ঝালের চারা পুঁতবো, আর একটা চাল কুমড়ো এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এই বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কুদল, কাস্তে, নিরেন, শাবল, কুড়োল সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত করা তো রয়েছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টা হবে। হঠাৎ দেখি সেই বউ ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরবের উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জন 50 একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন এক ঝড়ের ঝাপটায় লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম, সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। কেউ একটা দরজা জানালা কপাটও খোলেনি দেখলাম, যেমন তেমনই আছে। ব্যাপার কি, বাড়িটার কি মিরিয়ে রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার উঠে কেন? এবার তো ভুল হওয়ার কোনো কথাই নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনছি এই মাত্র। এখন আবার চারিদিকে নিস্তব্ধতা, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেই দিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দ, তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবার মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্য বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50টি হয়েছে, এইরকম মনে হয় প্রথমটা। বহু আশ্রিতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে কেউ যেন এসেছে। একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে, কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি, তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! এতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানায় বা আমার কোনো অংশ তারা স্পর্শ করলো না। আমি যেন সেখানে আছি, তাও যেন তারা জানেই না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য আমার জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধো অচেতনভাবে জানালার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনই বোধ হয় করছি। তবে সে ভূতের নাচ কি দেখেছি, সে কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে শেষ রাত্রে ঠান্ডা বাতাসে সেই ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে,
তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে। সবটাই ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বলল, কি রকম আছো? বলি, কিছু দেখছো নাকি? না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্ত্র? তেল দাও, চলে যায় ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়ে ওখানে কোনোদিন দেখোনি? বইয়ের মতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেঁচে গেছো তুমি। তোমার আগে ওখানে যারা থাকতো তারা একটি বউকে দেখতে পেত। এমন হতো শেষে ওই বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিনের পর দিন শুকিয়ে মারা যেত। দুটি লোকের এই রকম হয়েছে এই পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতেই লোককে পাগল করে দেয়। তাদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এই বাড়ি, না খেয়ে না দে ওখানেই পড়ে থাকে, ছেড়ে যেতে চাই না। তুমি দেখছি ভূতের মন্ত্র জানো। আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাই না, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষেরা। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমার হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না, সব ভুল। গরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব? বেশ আছে, খাসা আছে, তোফা খাসা আছে। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু যায় আসে না। বাড়ির দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত্রি ওদের নিত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যাইনে বাড়ি ছেড়ে।